সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ আজিজুর রহমান তালুকদার, সহকারী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ, সরকারি দোহার নবাবগঞ্জ কলেজ এর অনলাইন ক্লাস হতে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমরা উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষ পর্যাবৃত্তিক গতির অধ্যায় নিয়ে কথা বলতেছিলাম। গত ক্লাসে আমরা পর্যাবৃত্তিক গতির ক্ষেত্রে আমরা একটি গাণিতিক সমস্যা দিয়েছিলাম। সেই গাণিতিক সমস্যাটি আশা করি তোমরা অনেকেই সমাধান করতে পেরেছ। আমরা সরল চন্দ্রিত স্পন্দনের ব্যবকলনীয় সমীকরণ প্রতিপাদন করেছিলাম এবং একটি গাণিতিক সমস্যা দিয়েছিলাম। আশা করি এই গাণিতিক সমস্যাটি তোমরা করতে পেরেছ। গাণিতিক সমস্যাটির বিস্তার বের করতে বলা হয়েছিল। যারা বিস্তার 3.927 সেন্টিমিটার বের করতে পেরেছ এবং পর্যায়কাল t = 5.31 সেকেন্ড বের করতে পারছ, তাদের গাণিতিক সমস্যাটি হয়েছে। আশা করি তোমরা অনেকেই করতে পেরেছ। যারা করতে পারো নাই, চেষ্টা করেছো, এই জন্য তোমাদেরকে ধন্যবাদ। তবে আগামী দিন আমি আরও গাণিতিক সমস্যা দিব এবং তখন এই গাণিতিক সমস্যাটি প্রয়োজনে তোমরা যদি অনেকেই না করে থাকো তাহলে আমি এটি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। গতদিন আমি বলেছিলাম আজকে আমি সরল চন্দ্রিত স্পন্দনের ক্ষেত্রে শক্তির সমীকরণ নিয়ে কথা বলবো। আমরা কাজ শক্তি ক্ষমতা অধ্যায় যখন পড়েছিলাম তখন বিভব শক্তির সমীকরণ পড়েছিলাম। একটি স্প্রিংয়ের ক্ষেত্রে বিভব শক্তি E = ½ kx², অথবা এভাবে পড়ানো হয়েছিল E = ½ kx² - xi²। তাহলে এই যে একটি স্প্রিংয়ের স্পন্দন সরল চন্দ্রিত স্পন্দন আমরা জানি। তাহলে একটি স্প্রিংকে সংকুচন অথবা প্রসারণের সময় একটি স্প্রিংকে সংকুচন অথবা প্রসারণের জন্য যে কাজটা করা হয়, এই কাজটাই স্প্রিংয়ে স্থিতিশক্তি হিসাবে সঞ্চিত থাকে। একটি স্প্রিংকে x পরিমাণ, এটি যদি একটি স্প্রিং হয়, এটি যদি স্প্রিংয়ের স্বাভাবিক অবস্থা হয়, এই স্প্রিংটিকে যদি আমি বল প্রয়োগ করে x পরিমাণ প্রসারণ ঘটাই, তাহলে যে কাজটা হবে সেই কাজটাই স্প্রিংয়ের মধ্যে স্থিতিশক্তি হিসাবে সঞ্চিত থাকবে। অথবা যদি আমি এই স্প্রিংটিকে বল প্রয়োগ করে x পরিমাণ, সাম্য অবস্থান থেকে x পরিমাণ যদি সংকুচিত করি, তাহলে স্প্রিংয়ের মধ্যে যে শক্তি সঞ্চিত থাকবে সেটাই হচ্ছে স্প্রিংয়ের বিভব শক্তি। তাহলে আমরা যদি কাজ শক্তি ক্ষমতা অধ্যায় থেকে এই স্প্রিং কর্তৃক কৃত কাজ এর সমীকরণটি দেখতে পাই, তাহলে এখান থেকেই আমি বিভব শক্তির সমীকরণটা পেয়ে যাব। যে বিভব শক্তি, ওইখানে আমরা বিভব শক্তিকে প্রকাশ করেছিলাম ইপি দ্বারা, এখন আমরা বিভব শক্তিকে ইউ দ্বারা প্রকাশ করব। বিভব শক্তিকে ইউ অথবা ইপি দ্বারা যদি প্রকাশ করি, তাহলে বিভব শক্তি সমান ইপি = ½ kx²। তাহলে এখানে এক্সটা কি? এক্সটা হচ্ছে সাম্য অবস্থান থেকে সরণ। তাহলে ইপি = ½ kx² যদি হয়, এটাকে আমি দুইভাবে প্রকাশ করতে পারবো। E = ½ kx²। আবার সরল চন্দ্রিত স্পন্দনের ক্ষেত্রে আমি সরণের সমীকরণ পড়ছি x = a sin ωt প্লাস ডেল্টা। ωt প্লাস ডেল্টা, এখানে ডেল্টা হচ্ছে আদি দশা। তাহলে আমি যদি f = ½ kx² অথবা ½ k x এর পরিবর্তে যদি আমি a sin² ωt প্লাস ডেল্টা বসিয়ে দেই, তাহলে এটাও সরল চন্দ্রিত স্পন্দনের ক্ষেত্রে বিভব শক্তির সমীকরণ, এটাও সরল চন্দ্রিত স্পন্দনের ক্ষেত্রে বিভব শক্তির সমীকরণ হবে। তবে আমাকে একটি বিষয় একটু বুঝতে হবে, এই যে ½ kx², এটা সরণের ক্ষেত্রে বিভব শক্তির লেখচিত্রটি কেমন হবে এটি আমি একটু তোমাদেরকে দেখিয়ে দিতে চাচ্ছি। লক্ষ্য করো, আমি এখানে তিনটি কেস বিবেচনা করলাম। যে সরণ, এদিক দিয়ে আছে সরণ আর এদিক দিয়ে আছে বিভব শক্তি। বিভব শক্তি সমানকে যদি আমি এদিকে দেই আর এইদিকে যদি সরণ দেই, তাহলে তার লেখচিত্রটি কেমন হবে? মনে করো আমরা জানি এই সরণ সর্বোচ্চ হতে পারে কত? প্লাসে
আর সর্বনিম্ন হতে পারে -a, বিস্তারের সর্বোচ্চ এবং সর্বনিম্ন। তাহলে আমি যদি x = এই সমীকরণে x = যদি 0 বসাই, x = যদি 0 বসাই, তাহলে আমি স্থিতিশক্তি কত পাবো? u = পাবো 0। এটা একটা কন্ডিশন। x = 0, u = যদি 0 হয়, তাহলে এই স্থানাঙ্কটাকে আমি এখানে বসিয়ে দিতে পারি। এটা হবে এখানে লেখচিত্রের এদিকে যদি আমি u দেই, u হাফ up হাফ কে স্কয়ার, তাহলে এটা হচ্ছে যখন x = 0, u = 0, তার মানে তার অবস্থানটা হবে এখানে। আবার এটা একটি কন্ডিশন গেল। আবার যদি আমি x = +a দেই, তাহলে গতিশক্তি কত পাবো? u = পাবো হাফ কে স্কয়ার। তার মানে হাফ কে স্কয়ার বলতে আমি হাফ কে স্কয়ার, তার মানে আমি এখানে যদি ধরি যে এই পয়েন্টটা যদি এইদিকে যেহেতু গতিশক্তি আমি দিয়েছি, তাহলে প্লাস এর সোজাসুজি এইখানে চলে যাবে। এটা হবে হাফ কে স্কয়ার, কারণ এটা গতিশক্তি আর এই দিক দিয়ে হচ্ছে প্লাসে। তাহলে এটি আরেকটি কন্ডিশন। আবার আমি যদি x = তাহলে আমি এখানে একটি স্থানাঙ্ক পেলাম। আবার x = যদি আমি -a বসাই, তাহলে স্থিতিশক্তি u = পাবো আমি হাফ কে -a হোল স্কয়ার। তার মানে এটার ক্ষেত্রেও কিন্তু স্থিতিশক্তিটা পাবো আমি এরকম এইখানে -হাফ কে স্কয়ার। তাহলে -a আর এই যে হাফ কে স্কয়ার। তাহলে এই যে তিনটি বিন্দু আমি পেলাম, এই তিনটি বিন্দুকে যদি আমি এখন সংযোগ করে দেই, তাহলে এটি হবে সরণের সাপেক্ষে স্থিতিশক্তির একটি ইউ আকৃতির লেখচিত্র আমি পেয়ে গেলাম। ইউ আকৃতির একটি লেখচিত্র পেলাম। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। আমি তোমাদের বোঝানোর জন্যই এই লেখচিত্রটির ধারণা নিলাম যে তাহলে একটা ইউ আকৃতির আমরা লেখচিত্র পাচ্ছি। এটা কখন? যখন x = সরণের সাপেক্ষে যদি স্থিতিশক্তির লেখচিত্রটি হয়, তাহলে এই লেখচিত্রটি হচ্ছে এরকম ইউ আকৃতির। আবার লক্ষ্য করো, যদি আমি x = a sin ωt প্লাস ডেল্টা এই সমীকরণের সাপেক্ষে লেখচিত্রটি অঙ্কন করি, x = হাফ কে a sin স্কয়ার ωt প্লাস ডেল্টা, এটার সাপেক্ষে যদি আমি লেখচিত্রটি অঙ্কন করি, তাহলে লেখচিত্রটি কেমন হবে তোমরা কি বলতে পারবে? এটার সাপেক্ষে যদি লেখচিত্রটি অঙ্কন করি, তাহলে লেখচিত্রটি হবে এরকম। এই দিক দিয়ে আমি কি দিব? এদিক দিয়ে দিব সময় t, আর এদিক দিয়ে দিব ইউপি। তাহলে লেখচিত্রটি হবে এরকম। যেহেতু সাইন t = যদি 0 হয়, ডেল্টা যখন 0 t যদি 0 হয়ে যায়, তাহলে কি হবে? তাহলে এটার ক্ষেত্রে সাইন 0 যদি হয়, তাহলে এটার ক্ষেত্রে লেখচিত্রটি হবে এরকম। এটার ক্ষেত্রে লেখচিত্রটি হবে এরকম। আমি তোমাদেরকে এটি এখানে সময় আসবে কত? এখানে সময় আসবে t/4, এখানে আসবে t/2। তাহলে এদিক দিয়ে আমি কি দিলাম? এদিক দিয়ে দিলাম গতিশক্তি, আর এখানে আসবে কত? 3t/4, এখানে আসবে t। তাহলে সময়ের সাপেক্ষে লেখচিত্রটি স্থিতিশক্তি, সময়ের সাপেক্ষে স্থিতিশক্তি লেখচিত্রটি হবে এরকম। আর সরণের সাপেক্ষে যদি আমি লেখচিত্রটি আঁকাই, তাহলে এটার লেখচিত্রটা হবে এরকম। তুমি আশা করি এই বিষয়টি বুঝতে পেরেছো। এটা হচ্ছে স্থিতিশক্তি। তাহলে স্থিতিশক্তির সমীকরণ u = হাফ কে x স্কয়ার, হাফ কে এখানে হাফ কে স্কয়ার, x যেহেতু a sin ωt প্লাস ডেল্টা, অতএব x এর মান বসায় দিলে স্কয়ার sin স্কয়ার ωt প্লাস ডেল্টা, এবং এইটার ক্ষেত্রে গ্রাফটা হবে এরকম। সময়ের সাপেক্ষে যদি আমি এই দিক দিয়ে যদি সময় দেই আর এদিক দিয়ে যদি স্থিতিশক্তি দেই, তাহলে তার লেখচিত্রটি হবে এরকম। t = 0, এখানে 0, t/4, t/2, 3t/4, এখানে t। আবার যদি আমি সরণের সাপেক্ষে করি, তাহলে এরকম লেখচিত্রটা হবে। এখন আমরা দেখব গতিশক্তি। সরল চন্দিত স্পন্দনের ক্ষেত্রে গতিশক্তি সমীকরণটি কেমন হবে
গতিশক্তি আমরা জানি গতিশক্তি কে ইজ ইকুয়াল টু কি, গতিশক্তি সম্পর্কে আমাদের ধারণা আছে যে একটি বস্তুর ভর যদি m হয় তাহলে তার গতিশক্তি ই কে ইজ ইকুয়াল টু হাফ m b স্কয়ার, হাফ m b স্কয়ার। এটাকে যদি আমি সরণের সাপেক্ষে প্রকাশ করি তাহলে কি হবে, হাফ m b এর পরিবর্তে আমরা জানি b ইজ ইকুয়াল টু ওমেগা রুট ওভার স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। আমি একবারে লিখে ফেললাম, আশা করি তোমরা বুঝতে পারছো। b ইজ ইকুয়াল টু হাফ m ওমেগা স্কয়ার, কারণ b ইজ ইকুয়াল টু আমরা কি জানি, b ইজ ইকুয়াল টু জানি ওমেগা রুট ওভার স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। যেহেতু b স্কয়ার তাহলে এটা হয়ে যাবে কি ওমেগা স্কয়ার স্কয়ার এক্স স্কয়ার। যেহেতু v ইজ ইকুয়াল টু ওমেগা রুট ওভার স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, তাহলে আগে আমি দেখব যে সরণের সাপেক্ষে স্থিতিশক্তির লেখচিত্রটি কেমন হবে। সরণের সাপেক্ষে যদি আমি স্থিতিশক্তির লেখচিত্রটি আঁকাই তাহলে এটি কেমন হবে এটা দেখানোর জন্য লক্ষ্য করো, আমি যদি এবার এইখানে এরকমভাবে নেই যে এই দিক দিয়ে হচ্ছে প্লাস এ আর এখানে হচ্ছে মাইনাস এ, আর এই দিক দিয়ে হচ্ছে কি স্থিতিশক্তি ই কে সর্বোচ্চ হবে হাফ m হাফ সর্বোচ্চ হবে হাফ কে স্কয়ার এটা। তাহলে x ইজ ইকুয়াল টু, এবার যদি আমি x ইজ ইকুয়াল টু আমি কি বসাবো, x ইজ ইকুয়াল টু যদি আমি বসাই তাহলে এই যে m ওমেগা স্কয়ারের পরিবর্তে কিন্তু এটা বল ধ্রুবক, m ওমেগা স্কয়ারের পরিবর্তে আমি পেলাম k, কারণ আমরা জানি k ইজ ইকুয়াল টু m ওমেগা স্কয়ার। তাহলে এবার লক্ষ্য করো, এবার যদি আমি কন্ডিশনগুলো ফিল আপ করি, প্রথম কন্ডিশন কি, যদি x ইজ ইকুয়াল টু 0 হয় তাহলে গতিশক্তি কত আসে, গতিশক্তি ই কে সমান সমান আসে গতিশক্তি x ইজ ইকুয়াল টু 0 আর এটা সমান সমান আসতেছে তাহলে হাফ m ওমেগা স্কয়ার স্কয়ার মানে হাফ কে স্কয়ার। তাহলে গতিশক্তি সমান সমান আসতেছে হাফ কে স্কয়ার। এক্স ইজ ইকুয়াল টু যখন 0, তাহলে এক্স ইজ ইকুয়াল টু যদি 0 হয় তাহলে গতিশক্তি হচ্ছে হাফ কে স্কয়ার। তাহলে গতিশক্তির জন্য আমি এইটা কোন জায়গায় পাবো, যখন এক্স ইজ ইকুয়াল টু 0 তখন এটা হচ্ছে সাম্য অবস্থান। অতএব এই বিন্দুটাকে যদি আমি মনে করি যে এটা হচ্ছে হাফ কে স্কয়ার, গতিশক্তি সর্বোচ্চ, এক্স ইজ ইকুয়াল টু এখানে 0 আর গতিশক্তি হচ্ছে সর্বোচ্চ। তারপরে আমি যদি এক্স ইজ ইকুয়াল টু বসাই প্লাস এ, এটি একটু কন্ডিশন গেছে, আর এক্স ইজ ইকুয়াল টু যদি এ বসাই তাহলে কি আসবে, ই কে সমান সমান আসবে হাফ কে, এতটুকু অংশের পরিবর্তে যেহেতু আমি কে লিখছি, এক্স এর পরিবর্তে এ বসাইলে এই টার্মটা কি হয়ে যাবে 0, ফলে গতিশক্তি হয়ে যাবে 0, গতিশক্তি হয়ে যাবে 0, প্লাস এর ক্ষেত্রে গতিশক্তি হয়ে যাচ্ছে 0, তার মানে তার অবস্থানটা কোথায় হবে, এইখানে। আবার লক্ষ্য করো, যদি আমি x ইজ ইকুয়াল টু মাইনাস এ বসাই, x ইজ ইকুয়াল টু মাইনাস এ বসাই তাহলে ই কে সমান সমান কত হবে, ই কে সমান সমান x ইজ ইকুয়াল টু মাইনাস এ বসাইলে মাইনাসের উপরে বর্গ করলে কি প্লাস হয়ে যাবে, এটা ক্যান্সেল হয়ে যাবে, অতএব ই কে সমান সমান হয়ে যাবে 0। তাহলে এইবারও গতিশক্তি আসতেছে 0, তাহলে তার x ইজ ইকুয়াল টু মাইনাসে আর গতিশক্তি হচ্ছে 0, এখানে গতিশক্তি 0 আর এখানে গতিশক্তি 0, এটা ছিল প্লাসে আর এটা হচ্ছে মাইনাসে। তাহলে এইবার লেখচিত্রটা কেমন হবে, এইবার লেখচিত্রটা হবে এরকম। তাহলে আমি কি দেখলাম, সরণের সাপেক্ষে গতিশক্তির যে লেখচিত্রটা এরকম, সরণের সাপেক্ষে গতিশক্তির লেখচিত্রটা আসতেছে এরকম। এখানে গতিশক্তি সাম্য অবস্থানে গতিশক্তি সর্বোচ্চ আর গতিশক্তি সর্বনিম্ন কোথায়, বিস্তার যেখানে সবচেয়ে বেশি সেখানে গতিশক্তি 0। আমরা জানি সরল দোলকের ক্ষেত্রে
যখন সরল দোলকটি চলতে থাকে বা সরল চন্দ্রিত স্পন্দনের ক্ষেত্রে বস্তুটি দুলতে দুলতে যে কোনো এক প্রান্তে যখন যায় তখন মুহূর্তের জন্য সে থেমে যায়, অতএব তার গতিশক্তি হয়ে যায় 0। তাহলে তার জন্য লেখচিত্রটি হচ্ছে এরকম। আবার আমরা এর জন্য যখন লেখচিত্রটি পেয়েছিলাম তখন সেই লেখচিত্রটি কেমন ছিল? সেই লেখচিত্রটি ছিল কিন্তু এরকম। এটা ছিল স্থিতিশক্তির জন্য লেখচিত্র, স্থিতিশক্তির জন্য। এটা ছিল স্থিতিশক্তি ইউপির জন্য, আর এটা হচ্ছে গতিশক্তি ইকের জন্য। আশা করি তোমরা এই লেখচিত্র দুটি বুঝতে পেরেছ। এখন আমরা মোট শক্তির লেখচিত্রটি কেমন হবে সেটা, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যদি এটাকে সময়ের সাপেক্ষে নির্ণয় করতে চাও তাও নির্ণয় করতে পারো। সময়ের সাপেক্ষে যদি আমি নির্ণয় করতে চাই তাহলে আমি কি পাবো? আমরা ইকে সমান সমান পাবো হাফ এম বিকে, এটাকে যদি ডিফারেন্সিয়েশন করা হয় তাহলে আসে কি এ ওমেগা কস ওমেগা টি প্লাস ডেল্টা। এটাকে যদি করা হয় বি এর মান আসে কত? এ ওমেগা কস ওমেগা টি প্লাস ডেল্টা। তাহলে আমি যদি এখন এ ওমেগা কস ওমেগা টি প্লাস ডেল্টা লিখি, এটা হচ্ছে ভি সমান সমান এতটুকু অংশ, এতটুকু অংশ হচ্ছে বি এর জন্য, সরি আমি বি এর জন্য পালাম কি হাফ এম এ ওমেগা, সাইন রে করলে হবে কস ওমেগা টি প্লাস ডেল্টা। এখন এটা হচ্ছে এটা স্কোয়ার, স্কোয়ার করলে কি আসবে? হাফ এম স্কোয়ার ওমেগা স্কোয়ার কস স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা। সময়ের সাপেক্ষে লেখচিত্রটি কেমন হবে এটাও আমি তোমাদেরকে একটু ধারণা দিয়ে দিই। সময়ের সাপেক্ষে লেখচিত্রটি হবে, যেহেতু এটা কস ফাংশন, আমি যদি এদিকে টি দেই, এদিকে টি দেই আর এদিকে যদি আমি গতিশক্তি দেই তাহলে এটার ক্ষেত্রে লেখচিত্রটি হবে এরকম। এটার ক্ষেত্রে লেখচিত্রটি হবে এরকম। এখানে সময় হবে কত? T/4। এখানে সময় হবে T/2। এখানে হবে 3T/4 আর এখানে হবে T। তাহলে সময়ের সাপেক্ষে আমি লেখচিত্রটা অঙ্কন করে যদি দেখাই তাহলে সময়ের ক্ষেত্রে গতিশক্তি এদিকে লেখচিত্রটি হবে এরকম। তাহলে আমরা স্থিতিশক্তি এবং গতিশক্তির লেখচিত্র স্মরণের সাপেক্ষে এবং সময়ের সাপেক্ষে দেখিয়ে দিলাম। বিষয়টি তোমাদের বইয়ে সময়ের সাপেক্ষে এবং স্মরণের সাপেক্ষে লেখচিত্রটি তোমাদের বইয়ের মধ্যে আছে। আশা করি সময়ের সাপেক্ষে এবং সময়ের সাপেক্ষে গতিশক্তি এবং স্থিতিশক্তির লেখচিত্রটি তোমরা বই থেকেও দেখতে পারবে। আমি এখানেও তোমাদেরকে একটি ধারণা দিলাম। এখন আমরা দেখব মোট শক্তি। মোট শক্তি কি? তাহলে আমরা কি দেখলাম? মোট শক্তি আমরা জানি মোট শক্তি সমান সমান হচ্ছে ইউপি প্লাস ইকে। তাহলে স্মরণের সাপেক্ষে যদি আমরা প্রকাশ করি তাহলে এটা সমান সমান পেয়েছি আমরা হাফ কে এক্স স্কোয়ার, আর এটার ক্ষেত্রে আমরা পেয়েছি হাফ এম ওমেগা স্কোয়ার এস স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এই হাফ এম ওমেগা স্কোয়ার এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি? কে এক্স স্কোয়ার প্লাস হাফ এম ওমেগা স্কোয়ার পরিবর্তে আমরা লিখতে পারি কে স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে মোট শক্তি সমান সবসময় আসবে হাফ কে স্কোয়ার। মোট শক্তি হাফ কে স্কোয়ার, কারণ এই যে এখানে আসছে হাফ কে এক্স স্কোয়ার, এখানে আছে হাফ কে এক্স স্কোয়ার এবং এখানে হাফ কে এক্স স্কোয়ার, এটা মাইনাস, অতএব এই দুটা ক্যান্সেল হয়ে যাবে, থাকবে হাফ কে স্কোয়ার। তাহলে মোট শক্তি পেলাম আমি হাফ কে স্কোয়ার। এটার লেখচিত্রটি কেমন হবে? যেহেতু মোট শক্তি হাফ কে স্কোয়ার, অতএব এটার ক্ষেত্রে লেখচিত্রটি তোমার সবসময় সরল চন্দ্রিত স্পন্দনের ক্ষেত্রে, যেহেতু কে কি ধ্রুবক, এ
বিস্তার এটিও ধ্রুবক। অতএব মোট শক্তির ক্ষেত্রে সবসময় লেখচিত্রটি হবে, আমি যদি মোট শক্তি করি তাহলে মোট শক্তি হবে এইখানেও 0, এইখানে এখানে সবসময় এটা মোট শক্তি সবসময় ধ্রুবক। মোট শক্তি সবসময় ধ্রুবক। এটা হচ্ছে মোট শক্তি লেখচিত্র। আমি যদি এখানে মাইনাসে আর এখানে যদি প্লাস এ দেই তাহলে এটার ক্ষেত্রে কন্ডিশনটা হচ্ছে এটা। আমি যদি এক্স ইজ ইকুয়াল টু প্লাসে বসাই, এখানে যদি প্লাসে বসাই, এখানে প্লাসে বসাই হাফ কে স্কোয়ার পাবো। অতএব এক্স ইজ ইকুয়াল টু যদি 0 বসাই এখানে পাবো, তাহলে এক্স ইজ ইকুয়াল টু 0 অথবা মাইনাস যাই বসাই না কেন, তিনটার ক্ষেত্রে স্থানাঙ্ক কিন্তু আমি এখানে একবার এক্স ইজ ইকুয়াল টু 0, এখানে 0, অতএব হাফ কে স্কোয়ার এখানে পাবো। আবার যখন এক্স ইজ ইকুয়াল টু প্লাসে, এখানে প্লাসে, এখানে প্লাসে বসালে এখানে পাবো। মোট শক্তি সবসময় ধ্রুবক। এটা হচ্ছে মোট শক্তি। মোট শক্তি ই সমান সমান এটা। তাহলে মানে সরল চন্দ্রিত স্পন্দন সংরক্ষণ সূত্র মেনে চলে ই ইজ ইকুয়াল টু হাফ কে স্কোয়ার। এটা শক্তির সংরক্ষণ সূত্র মেনে চলে। তোমাদের বইয়ে আরও বিষয়টি অনেক বিস্তৃতভাবে দেওয়া আছে, আশা করি তোমরা সেই বিষয়টিও দেখবে। তাহলে আমরা এখন তোমাদেরকে আরেকটি বিষয় আমি একটু দেখিয়ে দিতে চাই যে সময়ের সাপেক্ষে যখন আমরা বিভব শক্তি এবং গতিশক্তি, সময়ের সাপেক্ষে বিভব শক্তি, আমি যদি এটাকে মূলবিন্দু ধরি, এটা মূলবিন্দু, বিভব শক্তির ক্ষেত্রে লক্ষ্য করো, বিভব শক্তি যখন 0 গতিশক্তি তখন সর্বোচ্চ। বিভব শক্তি যখন 0 গতিশক্তি তখন সর্বোচ্চ। বিভব শক্তি যখন সর্বোচ্চ, বিভব শক্তি লেখচিত্রটা তোমাদেরকে বলছি, বিভব শক্তি যখন সর্বোচ্চ তখন গতিশক্তি সর্বনিম্ন। আবার বিভব শক্তি যখন 0 গতিশক্তি সর্বোচ্চ, এবং বিভব শক্তি যখন সর্বোচ্চ গতিশক্তি সর্বনিম্ন। বিভব শক্তি 0 গতিশক্তি সর্বোচ্চ। অতএব মোট শক্তি সবসময়ই কিন্তু ধ্রুব থাকে সময়ের সাপেক্ষে গতিশক্তি। এবং এই টি এর মানগুলা যদি তুমি বসিয়ে দাও তাহলে এই বিষয়গুলো তুমি দেখতে পারবে। টি এর মান তুমি কোথায় বসাবে? টি এর মান তুমি যদি সমীকরণ, তোমার যে সমীকরণগুলো আসছে সেই সমীকরণের মাঝে টি এর সমান সমান T/4 বিভব শক্তির জন্য T/4, গতিশক্তির জন্য T/4 যদি বসিয়ে দাও তাহলে তুমি এই সমীকরণগুলো পাবে। যেমন ইউ ইজ ইকুয়াল টু যদি তুমি লেখো ইউ ইজ ইকুয়াল টু হাফ কে, আমরা কি পেয়েছিলাম? কে স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা, এটা পেয়েছিলাম বিভব শক্তির জন্য। আর গতিশক্তির জন্য কি পেয়েছিলাম? গতিশক্তি ইকে জন্য, গতিশক্তি ইকের জন্য আমরা পেয়েছিলাম হাফ কে স্কোয়ার, হাফ কে স্কোয়ার কস স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা। ডেল্টা ইজ ইকুয়াল টু 0, মানে সাম্য অবস্থা, ডেল্টা ইজ ইকুয়াল টু 0। এখন এই টি এর মান তুমি যদি একবার টি ইজ ইকুয়াল টু T/4 বসাবে, এই টি ইজ ইকুয়াল টু T/4 বসাবে, তাহলে দেখবে এই টি ইজ ইকুয়াল টু T/4 বসালে বিভব শক্তি হবে সর্বোচ্চ, গতিশক্তি হবে সর্বনিম্ন। আবার এই টি ইজ ইকুয়াল টু তুমি T/2 বসাবে, তখন দেখবে বিভব শক্তি হবে 0, গতিশক্তি হবে সর্বোচ্চ। এই মানগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবে, তাহলে বিষয়টি আরও ক্লিয়ার হবে। এখন আমি তোমাদেরকে আগামী দিনের জন্য একটি গাণিতিক সমস্যা দিব। আশা করি তোমরা এই গাণিতিক সমস্যাগুলো করার চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গাণিতিক সমস্যা না করলে পদার্থবিজ্ঞান সম্পর্কে তোমার ধারণা ক্লিয়ার হবে না। এই জন্য আমি তোমাদেরকে কয়েকটি গাণিতিক সমস্যা দিতেছি। এই গাণিতিক সমস্যাগুলো একটু বাসায় করবে। আগামী দিন আমি সরল চন্দ্রিত স্পন্দনের গাণিতিক সমস্যা নিয়েই কথা বলবো। গাণিতিক সমস্যা, এই গাণিতিক সমস্যাগুলোও সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তোমরা কে করতে পারলে আর কে পারলে না সেটা আমাকে জানানোর চেষ্টা করবে। আমার সঙ্গে যোগাযোগের মাধ্যমে তোমরা এই গাণিতিক সমস্যাগুলো করার চেষ্টা করবে। লক্ষ্য করো, 1 নম্বর গাণিতিক সমস্যা, একটি সরল দুল গতি সম্পন্ন কণার বিস্তার 8 সেন্টিমিটার। একটি সরল দুল গতি সম্পন্ন কণার বিস্তার 8 সেন্টিমিটার এবং পর্যায়কাল 1.4 সেকেন্ড। সাম্য অবস্থান থেকে কত সময় পরে কণাটির সরণ 4√3 হবে? কত সময় পরে? একটি সরল দুল গতি সম্পন্ন কণার বিস্তার 8 সেন্টিমিটার এবং পর্যায়কাল 1.4 সেকেন্ড। সাম্য অবস্থান থেকে কত সময় পরে
কণাটির সরণ 4.4√3 হবে। এটা হচ্ছে একটি গাণিতিক সমস্যা। আরেকটি হচ্ছে একটি সরল চন্দিত কণার গতির সমীকরণ x = 4 sin π/2t প্লাস π/3 সেন্টিমিটার। যেহেতু সরণ গতির সমীকরণ x = এটা x গতির সমীকরণের ক্ষেত্রে আমরা জানি এটাকে সরণ x কে সরণ দ্বারা প্রকাশ করা হতে x = 4 sin π/2t প্লাস π/3 বন্ধনীর ভিতরে সেন্টিমিটার হলে কণাটির সর্বোচ্চ বেগ ও সর্বোচ্চ ত্বরণ নির্ণয় করো। আমি আবার বলতেছি, একটি সরল চন্দ্রিত কণার গতির সমীকরণ x = 4 sin π/2t প্লাস π/3 সেন্টিমিটার হলে কণাটির সর্বোচ্চ বেগ ও সর্বোচ্চ ত্বরণ নির্ণয় করো। আরেকটি বিষয়, আরেকটি গাণিতিক সমস্যা, x অক্ষ বরাবর 300 গ্রাম ভরের একটি বস্তু, x অক্ষ বরাবর 300 গ্রাম ভরের একটি বস্তু 30/π হার্টজ কম্পাঙ্ক সহকারে সরল চন্দ্রিত স্পন্দনে কম্পিত হচ্ছে। x অক্ষ বরাবর 300 গ্রাম ভরের একটি বস্তু 30/π হার্টজ কম্পাঙ্ক সহকারে সরল চন্দ্রিত স্পন্দনে কম্পিত হচ্ছে। সাম্যাবস্থান থেকে 0.05 মিটার দূরে বস্তুটির গতিশক্তি 0.7 জুল এবং স্থিতিশক্তি 0.5 জুল। সাম্যাবস্থান থেকে 0.05 মিটার দূরে বস্তুটির গতিশক্তি 0.7 জুল এবং স্থিতিশক্তি 0.5 জুল। স্পন্দনের বিস্তার কত? আশা করি তোমরা এই গাণিতিক সমস্যাগুলি বাসায় প্র্যাকটিস করবে। আগামী দিন আবার আমি তোমাদের এই গাণিতিক সমস্যাগুলো নিয়ে একটু আলোচনা করব এবং নতুন অন্যান্য বিষয় নিয়েও আলোচনা করার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। ভালো থাকবে সবাই। আল্লাহ হাফেজ।